এই রেসিপিটাই আলু ছাড়া এবং একেবারে পরিষ্কার থাকবে, একটু তেল তেলে থাকবে, এরকম মাখা মাখা। ছোলা ভুনার সময় ছোলা কালো হয়ে যায় কেন জানেন? দুই পর্যায়ে সোডা ব্যবহার করেছি। একটা হচ্ছে চামড়াটাকে সফট করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একটা স্পেশাল রেসিপি নিয়ে আসছি, বগুড়ার ছোলা ভুনার। বগুড়ার বুট বিরান বলে আমাদের ওইদিকে। অন্য সব জায়গার চেয়ে এই রেসিপিটা সম্পূর্ণই আলাদা এবং বগুড়ার লোকজনের কাছে এই রেসিপিটা এতটাই প্রিয় যে এটা শুধু রোজায় না, এটা সারা বছর চলে। স্কুল কলেজ গেট থেকে শুরু করে হাটে মাঠে ঘাটে সব জায়গায় এই ছোলা বিক্রি হতে দেখা যায়। খাওয়ার সময় মনে হয় যে কষা গোশত দিয়ে রান্না করা ছোলা খাচ্ছি। এই যে কাঁচা পেঁয়াজের ফ্লেভার, এটা যখন দাঁতের নিচে বার্স্ট হবে, ওফ! এই ছোলা মাখা ছাড়া ইফতার আমাদের হবেই না। এজন্য রোজার সময় আমরা বেশ পরিমাণে বানিয়ে নিই একবারে, তারপর সেটাকে ফ্রিজে নরমালি রেখে দিয়ে কয়েকদিন পর্যন্ত এটা চলে। এজন্য এই ছোলাটাকে এক রাত আগে ভেজাতে হবে। যত বেশি টাইম নিয়ে ভেজানো যাবে তত এটা সফট হবে, চামড়াগুলোও বেশ নরম হবে। তো এখানে আমরা 1 কেজি ছোলা নিয়েছি, আর 1 কেজির জন্য 1 চা চামচ পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা বলে পরিমাণ মতো পানিতে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন। এই রেসিপি ফলো করে একবার যদি কেউ ট্রাই করেন, আমি শিওর তিনি আর কখনো অন্য রেসিপিতে ফেরত যাবেন না। ছোলা যত নতুন হয় এর টেস্ট তত বেশি হয়। কেনার সময় খেয়াল করবেন যে এটা পুরাতন কিনা। যেহেতু আমরা প্রেসার কুকারে দিব না, একেবারে ন্যাচারালি ভেজাবো, তো এটা 1 রাতের জন্য রেখে দিলাম। আগামীকাল আবার এটাকে সেদ্ধ করব। 1 কেজি ছোলার জন্য আমরা প্রায় 250 গ্রামের মতো এই পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা ছেলার পরেই 250 গ্রাম, হয়তো ইতে আরেকটু বেশি ছিল। তো এটা অ্যাপ্রক্সিমেট একটু দিলেই চলবে। তো এটাকে আমরা এখন গোল করে করে কেটে নিব। গোল করে কাটলে হবে কি, এটা তাড়াতাড়ি মিলে যায়। খাবার সোডাটা যেহেতু এর মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা সহ সেদ্ধ করা যাবে না। এখন ভালোভাবে কচলিয়ে ধুয়ে এই পানিটাকে ফেলে দিয়ে তারপর আমরা এই নতুন করে পানি দিয়ে এটা সিদ্ধ তুলে দিব। এটা হলো দেশি রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। এটা হলো আদা বাটা, এখানে 2 টেবিল স্পুনের মতো আছে। সারেকান্দি লাল টকটকা মরিচ বাটা, একেবারে শিল পাটায় বাটা। এটা হলো ধনিয়ার গুঁড়া, এটা 1 টেবিল চামচ পরিমাণ দেব। এটা জিরা গুঁড়া, এটা 1 চা চামচ পরিমাণ দেব। 1 ইঞ্চি সাইজের এরকম টুকরা করা কয়েকটা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি। এরকম তেজপাতা, 3টা তেজপাতা, 4টা লবঙ্গ। এইখানে এই যে কালো এলাচি আছে আর সাদা এলাচি আছে। পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ, আর 150 মিলিলিটারের মতো কাচ্চি ঘানি বা কোল্ড প্রেস খাঁটি সরিষার তেল। জাদু, হ্যাঁ, হাতে মাখা ছোঁয়া ছোঁয়া। সরিষার তেলের পরিবর্তে ভেজিটেবল অয়েল অথবা সয়াবিন তেল এসব ব্যবহার করা যেতে পারে, তবে আমরা চেষ্টা করি কাচ্চি ঘানি বা কোল্ড প্রেস সরিষার তেলটাই ব্যবহার করতে। তো দেখে তো মনে হচ্ছে রান্না হয়েই গেছে। এরকম খেতে পারবো, কাঁচা ছোলা মাখা। তো এটাকে মেখে মেখে এমন ভাবে করতে হবে যাতে দেখে মনে হয় একবার রেডি। এই যে কালার সুন্দর, ভালোভাবে যত মাখা যাবে এটার ঘ্রাণ তত ছুটবে। মাখামাখির পর্ব শেষ, এখন এটাকে সিদ্ধ তুলে দিব। চাউল যেরকম সিদ্ধ হতে পানি দরকার, সেই রকম এটাও সিদ্ধ হতে পানি লাগবে। এটা একটু মশলা ছিল, ধুয়ে ধুয়ে দিয়ে দেই। এটা সিদ্ধ হতে অত বেশি পানি লাগবে না, তো এই যে গায়ে গায়ে তার উপর একটু থাকলেই হবে। এটা যথেষ্ট পরিমাণ পানি অলরেডি শুষে নিয়েছে, নিয়ে বড় বড় এই যেরকম একেবারে প্রমাণ সাইজের হয়ে গেছে। পাতিলের মুখ বা এটা যদি সসপ্যান বা কড়াইতে করি তখন কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দরকার পড়ে, কারণ কি এটা বাষ্পীভূত হয় বেশি দ্রুত। আর ছোট মুখ যেসব নর্মালি আমাদের দেশীয় পাতিল আছে ওগুলোতে বাষ্পটা কম বের হয়, তখন ওইটাতে পরিমাণটা গায়ে গায়ে দিলেই চলবে। প্রথমে যে বাইকার্বনেট সোডা বা বেকিং সোডা দিয়ে এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা করবে কি এর স্কিনটাকে পাতলা করবে, মুখে দিলে মিলিয়ে যাবে। ছোলাটা তুলে দেওয়ার আগে ওইটা কিন্তু ধুয়ে সম্পূর্ণ ফেলে দিয়েছি, আর এখন আবার নতুন করে এখন একটু দিলাম। সেটা করবে কি ছোলাটাকে দ্রুত সেদ্ধ করবে। তাহলে আমরা 2 পর্যায়ে সোডা ব্যবহার করেছি। একটা হচ্ছে চামড়াটাকে সফট করার জন্য,
আর আরেকটা হলো সিদ্ধ করে দেওয়ার জন্য। ছোলা ভুনার সময় ছোলা কালো হয়ে যায় কেন জানেন? ছোলার ভিতরে যে কষগুলো থাকে ওইটাই কিন্তু ছোলা ভুনাটাকে কালো করে ফেলে। এজন্য কিন্তু টিপস আছে, এই যে অ্যাসিড, খাওয়ার অ্যাসিড যেটাকে সাইট্রিক অ্যাসিড বলে, এটা যদি ছোলার মধ্যে একটু দিয়ে দেওয়া যায় তাহলে ছোলা কিন্তু ঝকঝকে পরিষ্কার হবে, ওই ফেনাগুলোও ক্লিন হয়ে যাবে। রেস্টুরেন্টে এটাই করে, এতে টেস্ট একটু খারাপ হবে কিন্তু এটাই বাস্তব। এই যে সিদ্ধ হওয়ার জন্য এটা যতক্ষণ পর্যন্ত বলক না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাই ফ্লেমে দিতে হবে, তারপরে এটাকে মানে মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, তাহলে হবে যে এটা এই পানিটা দ্রুত শুকিয়ে যাবে না। এই যে পানি কমে আসছে, এখন গায়ে গায়ে পানি। এই অবস্থায় আমাদের জাল খুব কমে রাখতে হবে, আস্তে করে, পানি যাতে শুকিয়ে না যায়। এই পানিতে, স্লো জালে আর এই হালকা পানিতেই ও কিন্তু একবারে সফট মোলায়েম হয়ে যাবে। তো এই পর্যায়ে আসতে আমাদের 40 থেকে 45 মিনিট লেগেছে। এখনই অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এটা আমি চেক করি। এখন স্লো জালে রাখলে ওটা একেবারে সফট হয়ে আসবে। এখন এটাকে তেলানি দিতে হবে। তো তেলানি দেওয়ার জন্য যা লাগবে সেটা হলো পেঁয়াজ রসুন রেডি করে নিচ্ছি। আমরা বগুড়ার মানুষ, তেলানি ছাড়া হওয়ার নয়, এই জন্য এগুলার সম্ভারা রেডি করে দিচ্ছি। তেলানি দেওয়ার সময় 5 ফোড়ন, যেমন ডালে 5 ফোড়ন দেয় সেটাও দিতে পারেন, কিন্তু আজকে আমরা দিব না, ওটা দিলে অন্যরকম আরেকটা টেস্ট হয়। একটা গোস্ত আনতে ফেলালাম তেলানি দিয়ে। সুন্দর ঘ্রাণ, একদম গোস্তর রেসিপি। এই বাসনা বাইরের থেকে মানুষ পাবি আর সঙ্গাবি, কবি যে গরু গোস্ত আন্দা হচ্ছে। হয়ে গেছে, এটা কিন্তু হবে একটু তেল তেলা থাকবে, এই যে দেখেন, কিন্তু পরিষ্কার থাকবে। ফাইনালি আমাদের সবচেয়ে প্রিয় ধইনা পাতা। এই রেসিপিতে কিন্তু যেমন আলু দিয়ে সিদ্ধ করে মাখা মাখা করে, এটা কিন্তু আলু দেয়া যাবে না। এই রেসিপিটাই আলু ছাড়া, এবং একেবারে পরিষ্কার থাকবে, একটু তেল তেলে থাকবে, এরকম মাখা মাখা, আবার এরকম ঝরঝরে, এই যে দেখেন এরকম। কিন্তু এটা এমনি এমনি খেতেও মজা, মুড়ি দিয়ে খেতেও মজা, যা দিয়ে খাওয়া যায় সেটাই মজা। ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, সেই স্কুলের গেটে এক মামা বিক্রি করতেন এই ছোলা, আর আরেকজন বিক্রি করতেন মুড়ি। তো আমি এরকম 2 টাকার ছোলা কিনতাম, সেটা নিয়ে যে মুড়িওয়ালাকে দিয়ে বলতাম যে মুড়ি মাখানোর সময় এই ছোলাটা মুড়ির সাথে মিশিয়ে দিতে। তো সে এক অপূর্ব টেস্ট হতো। তো আমার দেখা দেখি তখন ওইটা চালু হয়ে গেল, অনেকেই তখন এই কাজটা করতো। চটপটিওয়ালা অথবা ভ্যানওয়ালা যারা এইসব ছোলা বিক্রি করে, ওরা করে কি এর সাথে গরুর চর্বি অথবা খাসির চর্বি ব্যবহার করে, যাতে এটা আরো বেশি আকর্ষণীয় হয় এবং মানুষ নেশার মতো খায়। এবার দেশের ছোঁয়া, দেশি বেরেস্তা। এবার আরো একটা দেশের ছোঁয়া, এটা হলো মরিচ, লাল মরিচের ক্রাশ করা, ভেজে দেওয়া। এই বীজগুলো যখন দাঁতের নিচে পড়বে তখনই বাস্তবতা টের পাওয়া যাবে। অনেকেই শুধু ডালটা সেদ্ধ করে নিয়ে তারপর পানি ঝরিয়ে এরপর মশলা অ্যাড করেন, কিন্তু বগুড়ার এই পদ্ধতিতে সরাসরি মশলা সহ রান্না করা হয়, যার ফলে শুরু থেকেই ওর ভিতরে মেইন মশলার ঘ্রাণ এবং স্বাদগুলো সব ঢুকে যায় এবং সম্পূর্ণ খাদ্য প্রাণ এখানে অটুট থাকে। আর এই রেসিপিতে আলু অ্যাড করলেই বরঞ্চ টেস্ট চেঞ্জ হয়ে যায়। এই যে কাঁচা পেঁয়াজের ফ্লেভার, এটা যখন দাঁতের নিচে বার্স্ট হবে, ওফ, একই সাথে। এভাবে বানিয়ে কিন্তু প্রায় 4-5 দিন ফ্রিজে যদি রেখে ইফতারের সময় বের করা যায়, কোনো টেস্টের কোনো কমতি হবে না, খেতে খুব স্বাদ লাগবে। এটা কিন্তু একে সম্পূর্ণ অন্যরকম একটা টেস্ট হয়, মনে হবে যে একটা মাংসের রেসিপি। তো যারা খান নাই এই পদ্ধতিতে, একবার ট্রাই করে দেখেন, আমার ধারণা আপনারা এটাও খুব পছন্দ করবেন। এই রেসিপি ট্রাই করে আমাদেরকে আপনাদের ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।